এই জায়গাটাই বলেছিল কেবিন? ইয়েস স্যার, কীর্তি এখানেই আসতে বলেছিল। হ্যালো, সিআইডি ব্যুরো, বলুন। স্যার আমি কীর্তি বলছি। কীর্তি? হ্যাঁ বলুন কীর্তি দেবী, কি হয়েছে? স্যার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাগলান আসুন। আমার সিআইডি সাহায্য চাই স্যার, কারোর জীবন মরণের প্রশ্ন স্যার, প্লিজ। দেখুন কীর্তি দেবী, আপনি ঘাবড়াবেন না, আমরা আসছি। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না স্যার। স্যার অন্ধকারে আমার একটু ভয় করে স্যার। পঙ্কজ, তুমি একজন সিআইডি অফিসার, আর সিআইডি অফিসারের বাঘ হয়, বাঘ। আর বাঘ কোথায় থাকে? জঙ্গলে স্যার। জঙ্গলে অন্ধকার থাকে। তাহলে বাঘ কি অন্ধকারে ভয় পায়? না স্যার। তুমি হলো একজন বাঘ। হ্যাঁ স্যার। যাও জঙ্গলে। ইয়েস স্যার। স্যার ও মিথ্যে কথা বলছে না তো? না, ওই দেখো। সাবধানে, মেয়েটা যেন গুলি না লাগে, সাবধানে। হ্যাঁ স্যার। ওরা পালাচ্ছে। পঙ্কজ। হ্যাঁ স্যার। কে আপনি? আর ওরা আপনাকে কেন মারতে চাইছে? ওকে আপনারা বাঁচান, ওকে বাঁচান প্লিজ, ওকে বাঁচান। কাকে? দুর্গা পুজো। কে? পিঙ্ক পিঙ্ক শাড়ি। স্যার ওরা পালিয়ে গেল স্যার। কোনো মহিলাকে বাঁচানোর কথা বলছে। কোন মহিলাকে স্যার? যে পিঙ্ক শাড়ি পরে আছে, ওনাকে কেউ মারতে চাইছে দুর্গা পুজোতে। আচ্ছা, এটা ওই নয় তো যেমন কীর্তি বলেছিল? পিঙ্ক পিঙ্ক শাড়ি। কেননা বাকিদের থেকে একদম শাড়িটা আলাদাভাবে পরেছে। খুব পপুলার মহিলা মনে হচ্ছে, তাই না? যেভাবে বাকি মহিলারা ওর সঙ্গে কথা বলছে। এ তো সাক্ষী, সাক্ষী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও। অনেক চ্যারিটির কাজ করে থাকে ও। হ্যাঁ, শুধু তাই নয়, বাচ্চাদের হেল্প করার জন্য এ প্রচুর কাজও করে। কিন্তু ওর প্রাণের ভয় কার থেকে হতে পারে? সেটাই জানতে হবে। লেটস গো। নমস্কার সাক্ষী ম্যাডাম। নমস্কার। নমস্কার ম্যাম, আমরা দুজনে একটা এনজিওতে কাজ করি। আপনার থেকে একটু সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এই সমস্ত কাজের জন্য তো আমি সব সময় তৈরি থাকি। তো ম্যাম, যেসব বাচ্চাদের জন্য আমরা কাজ করি, ওদের জন্য আপনার কাছ থেকে কিছু ডোনেশন পেতে পারি? হ্যাঁ অবশ্যই। ম্যাম, এটা কি বলছেন? প্রথমে তো খোঁজ খবর নিন, ইনারা কারা? তুমি নিজের কাজটা মন দিয়ে করো। আপনারা কালকে আমার বাড়িতে দেখা করতে আসুন, আর ব্যাপারটা নিয়ে কথা বলবো, আর খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার, বিষয়টা অন্য কিছু মনে হচ্ছে। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করবেন আপনারা? সাক্ষী ম্যাডামের সাথে। আসুন, আপনারা ভিতরে আসুন।
আপনারা বসুন, আমি ম্যাডামকে ডেকে নিয়ে আসছি। তুমি দাঁড়াও, নিজের কাজ করো গিয়ে, আমি দেখছি। হ্যাঁ। হ্যাঁ বলুন। আসলে আমরা বাল্য সেবা সংস্থান নামক এনজিও থেকে এসেছি বাচ্চাদের নিজের অধিকার দেওয়ার জন্য। সাক্ষী দেবী আমাদের ডেকেছিলেন। ঠিক আছে, আপনারা বসুন। বাবু, এদিকে এসো। ঠিক আছে, আমিই যাচ্ছি। কি নাম তোমার? ওর নাম সার্থক। ও নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সাক্ষীর শ্বশুর। আচ্ছা, আর আমি সাক্ষী শাশুড়ি। নমস্কার। নমস্কার নমস্কার, নমস্কার। বসুন। হ্যাঁ হ্যাঁ। এই নিন, চা খেয়ে নিন। আরে, এইসবের কি দরকার ছিল? আমাদের দেশে অতিথি ভগবানের একরকম রূপ, শাস্ত্রতে লেখা আছে না, আর অতিথি দেবো ভব। সেই জন্য আমরা অতিথিদের সেবা নিজের হাতে করারই চেষ্টা করি। এই নিন। খুব বড় মন আপনাদের। আরে, আমাকে এখন অনেক কিছু শিখতে হবে। আমার বৌমাকে দেখো, কোন কাজটা পারে না ও। আমি তো সব সময় ওর কাছ থেকে প্রেরণা পাই। আরে দেখুন না, আমি শুধু বকবক করে যাচ্ছি। আরে, আমি তো জিজ্ঞেসই করিনি আপনাদের পরিচয়। আমি একটা এনজিওর জন্য কাজ করি, যারা বাচ্চাদের দেখাশোনা করে। আর আমি সাংবাদিক। আচ্ছা। আমার পেপারে সাক্ষী ম্যাডামকে নিয়ে কিছু আর্টিকেল লিখতে চাই। বাহ, এটা তো খুবই ভালো কথা। আমার স্ত্রীর ব্যাপারে কিন্তু নিউজ পেপারে ভালো আর্টিকেল লিখবেন। নিশ্চয়ই, যদিও বা সূর্যকে কোনোদিন আলো দেখানোর প্রয়োজন হয় না। সাক্ষী ম্যাডামের সমাজসেবামূলক কাজের ব্যাপারে কে জানে না বলুন তো? আর এমনিতে সাক্ষী দেবী বাড়িতে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছে। কিন্তু কি জানেন, এত কাজ থাকে না ওর। সকাল সকাল পুজো করা, তারপরে এত লোকের ফোন অ্যাটেন্ড করতে হয় না ওকে, তারপরে এত লোকের সাথে দেখা করতে হয়, এগুলো করে ওরা সময়ই থাকে না। সাক্ষী দেবীর ভাগ্য খুব ভালো, আপনার মতো এরকম মিষ্টি শাশুড়ি পেয়েছেন। না না, ভাগ্য তো আমার ভালো যে আমি এত মিষ্টি একটা বৌমা পেয়েছি। সাক্ষী, একটু তাড়াতাড়ি এসো। নমস্কার। নমস্কার। আপনারা আপনি আপনি ভুলে গেছেন আমাদের? দুর্গাপুজোর মণ্ডপে আমাদের দেখা হয়েছিল, আপনিই তো আমাদের ডেকেছিলেন এখানে। কালকে কেন দেখা হয়েছিল? আমরা এনজিওর জন্য কাজ করি, তো আমাদের আপনার থেকে একটু সাহায্য চাই। এই জন্যে দেখুন, আমার কাছে সবসময় অত সময় থাকে না, আর আমি তো ভগবান নই যে আমি সবার মনের ইচ্ছে পূরণ করব। সাক্ষী ম্যাডাম, আজ আপনি এমনভাবে কেন কথা বলছেন? দেখুন, আপনারা ওকে ক্ষমা করে দিন। আজকাল ওর মাথার অবস্থাটা খুব একটা ভালো নেই, জানেন। বাবু বাবু বাবু, চলো, মার শরীরটা ভালো নেই, তাই না? চলো চলো আমরা ভেতরে যাই, চলো। সাক্ষী, বৌমা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। চলুন চলুন, আপনাকে আমরা হসপিটালে নিয়ে যাই। আরে না না না, তার কোনো প্রয়োজন নেই। কাঞ্চন, সাক্ষীর ওই ওষুধগুলো একটু নিয়ে এসো। হ্যাঁ স্যার। এই নিন ম্যাম, ওষুধটা নিন। সাক্ষী, সাক্ষী চলো।
চলো উপরে চলো সরো তো আমার সামনে থেকে তুমি। আমি ও, ছাড়ো আমায়, আমার আরে, চলো, হাতটা চলো, চলো। ছাড়ো বলছি, Come on, come on, বলছি চলো। তুমি ঠিক আছে। এসো, এসো, আরে, এসো, ছাড়ো চলো। না, তোমাকে আমি ছাড়বো না ঠিক কিন্তু, আছে, হ্যাঁ। তোমাকে, তোমার বাবা আচ্ছা, মা ঠিক আছে, কাউকে মাথাটা আমি তুমি একটু ছাড়বো না, ঠান্ডা করো, হ্যাঁ। তোমাদেরকে চলো, একটা চলো, চলো। কানা করিও আমি কি দেবো না। হলো? চলো 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 আমার সম্পত্তি হাতাতে চাইছো হ্যাঁ, তোমরা, ঠিক আছে, তোমাদের আচ্ছা, কাউকে আচ্ছা, ছাড়বো না আচ্ছা। আমি। ম্যাম প্লিজ আপনারা এখন আসুন। যেমনটা দেখাচ্ছে তেমনটা নয়। কীর্তি, কীর্তি তুমি ঠিক আছো তো এখন? তুমি ঠিক আছো তো? না 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 প্লিজ প্লিজ আপনি আপনি শুয়ে থাকুন, আপনি বিশ্রাম নিন প্লিজ। আমাকে ক্ষমা করে দাও রাজ, আই এম সরি। রাজীব এনার ওখানে একা যাওয়া উচিত হয়নি। স্যার আমি জানতাম না যে ও আপনাদের ওখানে ডেকেছে আর একা একাই গেছে ওখানে দেখা করতে। যদি আমি জানতাম তাহলে ওকে যেতেই দিতাম না। যাই হোক, কাউকে আপনার সন্দেহ হচ্ছে? না স্যার, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কে করেছে। তাছাড়া আপনার কারোর সাথে কোনো শত্রুতা? না স্যার, আমি খুবই সাধারণ একজন গম সাপ্লাইয়ের কাজ করি আমি। শত্রুতা কারোর সাথে নেই আমার। হ্যাঁ, কিন্তু ওর সাথে অনেক লোকের শত্রুতা আছে। কি অনেক শত্রু আছে মানে? হ্যাঁ স্যার, ও একটা এনজিওতে কাজ করে আর ও অনেকগুলো ডেঞ্জারাস কেস হাতে নিয়েছে। সেই কারণে অনেকে ওকে হুমকি দিয়েছে আর এই কাজটা ওকে আমি করতে দেব না। স্যার এখানে কিছু ওষুধ আনার আছে, নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি স্যার, আমি ওষুধগুলো নিয়ে আসছি। কীর্তি দেবী, এত রাত্রে আপনার রাজীববাবুকে বলে বেরোনো উচিত ছিল। স্যার আমি ভয় পেয়েছিলাম। কাকে ভয় পেয়েছিলেন আপনি? কেউ ক্ষতি করতে চাইছে? দেখুন, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার বন্ধু সাক্ষী, ওর প্রাণের সংশয় আছে। কে কে চাইছে ওকে মারতে? সেটা তো জানি না, কিন্তু ওর বাড়িতেই কিছু প্রবলেম চলছে স্যার। আপনারা প্লিজ খোঁজ নিন। সেটার খোঁজ আমরা নিয়ে নিচ্ছি। আপনি এটা বলুন যে আপনি ছাড়া আর কে জানতো যে আপনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন? আপনারা আর আমি ছাড়া আর তো কেউ জানতো না। একটু মনে করার চেষ্টা করুন, কেউ না কেউ তো নিশ্চয়ই জানতো। সেই জন্য তো গুন্ডারা আপনার উপর হামলা করেছিল। স্যার শুধু এক অটোওয়ালা জানতো, যে আমাকে ওখানে ছেড়ে গেছিল। আর তো কেউ জানতো না। এই অটো আপনি কোথা থেকে ধরেছিলেন? আমার বাড়ির সামনে থেকে, পানি রোড থেকে। অটোওয়ালার কোনো না কোনো হাত থাকতেই পারে। আচ্ছা, ওই অটোওয়ালার মুখটা নিশ্চয়ই আপনার মনে আছে? স্যার সাক্ষীর হাবভাব আজ একদম অন্যরকম ছিল। অন্যরকম মানে? স্যার দুর্গাপুজোর দিন আমরা যে সাক্ষীর সঙ্গে দেখা করেছিলাম, আজ একবারও মনে হলো না যে আমরা ওই সাক্ষীর সঙ্গে দেখা করলাম। কিন্তু শ্রেয়া কেউ রাতারাতি এতটা বদলে কি করে যেতে পারে? ওর শরীর ঠিক আছে? স্যার সেটা তো জানি না, কিন্তু কিছু একটা সমস্যা নিশ্চয়ই আছে। কি সমস্যা হয়েছে? দেখে তো মনে হচ্ছিল যে ওর দুশ্চিন্তার কারণ ওর পরিবারেরই লোকজন। তোমার কি ওর পরিবারের কাউকে সন্দেহ হয়? কেউ ওকে ধমকাচ্ছে বা কোনো ব্যাপারে জোর করছে? স্যার সেরকমটা যদিও বা মনে হয়নি, কিন্তু একটা ব্যাপার যেটা আমি লক্ষ্য করেছি সেটা হলো একটা ওষুধ খাওয়ার পর ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। কি ওষুধ ছিল সেটা? স্যার সেই সময় এত জিজ্ঞাসাবাদ আমাদের ঠিক বলে মনে হয়নি, তাহলে হয়তো ওরা সন্দেহ করত। স্যার, হ্যাঁ কেভিন, কীর্তি কেমন আছে? স্যার এখনো শরীর ঠিক আছে। ডাক্তার বলছিল 2-3 দিনের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে। আর ওই ঈশিতা ওখানে আছে তো ওকে দেখার জন্য? স্যার, আচ্ছা, কীর্তি ওই গুন্ডাদের ব্যাপারে কিছু বললো? না স্যার, ওই গুন্ডাদের ব্যাপারে তো কিছু বলেনি, কিন্তু বারবার একটাই কথা বলছিল যে সাক্ষীকে বাঁচান, সাক্ষীকে বাঁচান। স্যার আমরা বলছি না, কিছু না কিছু সমস্যা একটা নিশ্চয়ই আছে। কেভিন, কীর্তি কি বলেছে যে সাক্ষীর কি ব্যাপারে টেনশন? না স্যার, শুধু একটাই কথা রিপিট করছিল যে সাক্ষীর প্রাণ সংশয় রয়েছে। ও, সাক্ষীর প্রাণ সংশয়ের সম্ভাবনা। আর এই ওষুধটা নেওয়ার পরেই ও আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। খোঁজ করতে হবে যে কি ধরনের ওষুধ এটা। সরি, হ্যালো মা
আশীর্বাদ, তোর বাড়িতে থাকা উচিত ছিল, তুই ডিউটি করে হ্যাঁ যাচ্ছিস। আমি আসছি। আসছি না, চলে আয়, কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে, বুঝেছিস? আমি বলছি তো যে আমি কিছুক্ষণের মধ্যে আসছি, এত চিন্তা করো না। বাই। বাই। কি হয়েছে শ্রেয়া? কিছু না স্যার, কে ফোন করেছিল? তোমার কোথাও যাওয়ার আছে নাকি? আসলে মা ফোন করেছিল। কি তোমার মা কি বললো? স্যার মা বলছে যে পরশু যেহেতু আশীর্বাদ, তো আজ আমার ছুটি নিয়ে বাড়িতে থাকা উচিত। হ্যাঁ ঠিকই তো বলেছে তোমার মা। তুমি বাড়ি যেতে পারো। স্যার আমি বাড়ি কিভাবে যাব? এত কাজ বাকি আছে, এত ইম্পর্ট্যান্ট কেস চলছে। দয়া স্যার ঠিকই বলছেন শ্রেয়া, আমরা সামলে নেব, তুমি যাও। স্যার এই কেসটা শেষ হয়ে যাবার পর আমি কিছুদিনের ছুটি নিয়ে নেব। ঠিক আছে, যেটা তুমি ভালো বুঝো। এক্সকিউজ মি, কে আপনি? আর এভাবে ভেতরে কি করে এলেন? যারা সমাজের সেবা করে তাদের পক্ষে সব সম্ভব, তারা সব পারে। দেখুন ম্যাডাম, এটা কোনো নাটকের জায়গা নয় যেখানে আপনি এভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নাটক করছেন। পুরো পৃথিবীটাই তো একটা নাটক। আমি, আপনি, আমরা সবাই অভিনয় করছি। আপনি হয়তো বিষয়টা খেয়াল করেননি। আরে খুব অদ্ভুত তো আপনি। আমি তো বললাম কোনো সেবা টেবার প্রয়োজন নেই আমাদের, এখান থেকে যেতে পারেন আপনি। চলে যাব, সবাইকেই তো একদিন যেতে হবে, কিন্তু সাক্ষী দেবীর সাথে দেখা করার পর। হ্যাঁ ঠিক আছে, পরে আসবেন, এখন ওনার শরীর ঠিক নেই। আমি জানি ওনার শরীরটা ঠিক নেই, উনি আমাকে ফোনে সে কথা বলেছিলেন আর আমাকে আসতেও বলেছিলেন। আপনি সাক্ষী দেবীকে ডেকে দিন প্লিজ। দেখুন, আপনি ভেতরে যেতে পারেন না। আমাকে একবার ওনার সাথে দেখা করতে দিন প্লিজ। আরে কি করছেন please, আপনি? আরে আপনাকে বলছি না। কি হয়েছে? ম্যাম দেখুন না, ইনি জোর করে ভেতরে ঢুকতে চাইছেন। উনি উনি বোধহয় ওনার মা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? দেখুন, আমি একজন সমাজসেবী, আমি নারী উত্থান কেন্দ্রের জন্য কাজ করি। দেখুন আপনি এখন যান, সাক্ষীর এখন বিশ্রামের প্রয়োজন। আগে আমাকে একবার ওনার সাথে দেখা করতে দিন। আমি শুধু জানতে চাই উনি দেখা কেন করতে চেয়েছিলেন, প্লিজ। কি হয়েছে, এত কথার আওয়াজ পাচ্ছি কেন? নমস্কার সাক্ষী দেবী, আমি নারী উত্থান কেন্দ্র থেকে এসেছি। আমি ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, নমস্কার। যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করো। সরি ম্যাম। আপনি চলুন, ঘরে বসে কথা বলি আমরা। ঠিক আছে। ম্যাডামের জন্য চা নিয়ে এসো। দিচ্ছি। সাক্ষী দেবী, আপনি নারী বিকাশের সম্পর্কে কি চিন্তা করেন? আমি তো নিজেই নারীদের বিকাশের জন্য অনেক কাজ করছি। যদি আপনাদের সংগঠনের সাথে জুড়ে যেতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। খুব ভালো চিন্তা ভাবনা আপনার। আপনি 2 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। চা কোথায়? আসলে ম্যাম চা নিয়ে আসছিল, আমার সাথে ধাক্কা লেগে চা পড়ে গেল, তাই আবার চা তুমি বানাচ্ছে। চা নিয়ে এসো, যাও। না না ঠিক আছে সাক্ষী দেবী, ছেড়ে দিন, চা অন্য কোনো দিন খাবো। ঠিক আছে, আপনি আপনি আপনার প্ল্যানসগুলো নিয়ে আরেকবার কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। দিদি একটু
একটু দাঁড়াবেন প্লিজ। দিদি শুনুন না। আমার থেকেই কাজটা প্রথমে শুরু হোক। এই সংস্থার জন্য আমার তরফ থেকে প্রথম গিফট। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আসলে আমি আপনাকে এটা বলতে চাই যে আমি সিআইডি। সত্যি ম্যাম, আজকের আগে আমি কখনো এত বড় মনের মানুষ দেখিনি। বড় মনের মানুষ কে? আপনি ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ পূরবী, তোরা আমি তোদের সামনে আসতে পারবো না, তোরা চলে যা। মনে হয় ওর সন্দেহ হয়েছে। বিউরোতে দেখা করছি। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। তানি রোডের পিছনের রাস্তা এটাই। কীর্তি এখানেই কোথাও থেকে অটো নিয়েছিল। কিন্তু ও কোন অটোটায় উঠেছিল সেটা জানবো কি করে? ওখানে গিয়ে বরং জিজ্ঞেস করা যাক। অটোওয়ালাই তো নেই। কালকে রাত্রে একজন লেডি প্যাসেঞ্জারকে রাত্রি 9টা নাগাদ আপনি ড্রপ করেছিলেন? না স্যার। কালকে রাত্রি 9টার সময় কোনো লেডিস প্যাসেঞ্জারকে ড্রপ করতে গেছিলেন? না তো স্যার। আরে ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে তোকে 15,000 টাকা আমি পাঠালাম, আর তুই এখন বলছিস আমি টাকা পাইনি? আরে সাহেব এখন যাব না। হ্যাঁ হ্যাঁ, আরে তোকে বলছি না, প্যাসেঞ্জারকে বললাম যে এখন যাব না। আরে তোকে যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে পারছিস নাকি? আরে সাহেব বললাম না এখন। বাইরে এসো। কি হয়েছে সাহেব? আমার থেকে কোনো ভুল হয়েছে নাকি? কালকে রাত্রে কোনো একজন অটোওয়ালা একটি মেয়েকে এখান থেকে মাঠে ছেড়ে এসেছিল। চেনো তাকে? সাহেব কখন বলুন তো? রাত্রি 9টার সময়। রাত্রি 9টার সময়? হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি তো নিয়ে গেছিলাম। আর তারপরে লেডিস প্যাসেঞ্জারটার উপর তুমি হামলা করালে। আরে সাহেব এসব কি বলছেন আপনারা? আমি গরিব মানুষ, আমি এসব কেন করব? টাকার জন্য। আর সেই টাকাটাই আজকে তুমি বাড়িতে পাঠিয়েছো। আরে সাহেব আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি কেন এসব করতে যাবো? তুমি এই জন্য করাবে যে তুমি জানতে কীর্তি তোমার সঙ্গে রয়েছে। আরে সাহেব আমি তো এটাও জানতাম না যে ওই ম্যাডামের নাম কীর্তি। কিন্তু হ্যাঁ সাহেব, একটা লোক জানতো যে উনি ওখানে যাবেন। কে জানতো? সাহেব ও আমাকে 500 টাকা দিয়েছিল আর আমায় বলেছিল যে এক ভদ্রমহিলা বিল্ডিং থেকে বেরোবে আর মাঠে যাওয়ার জন্য বলবে, ওকে যেন মাঠে আমি ছেড়ে দিয়ে আসি। ওই লোকটা শুধু তোমাকেই টাকা দিল কেন? আর অন্য কাউকে তো দিতে পারতো। কারণ সাহেব ওর বাতালি রোড আসার ছিল, আমি নিজের অটোতে ওকে ছেড়েছি। তুমি সেই লোকটাকে কোথা থেকে উঠিয়েছিলে? ইয়ালি রোড বিদ্যানগরের ওই সামনে থেকেই তুলেছিলাম। 1 মিনিট, মন দিয়ে দেখো তো। এ না সাহেব। এ না সাহেব। তাহলে এ? হ্যাঁ সাহেব, এইটাই সেই লোকটা। দয়া, তোমার সন্দেহ একদম ঠিক।
সাক্ষীর মস্তিষ্কে রোগ আছে। মানে মাথার গন্ডগোলের জন্যই সাক্ষীর ব্যবহার হঠাৎ পাল্টে গেল, আর সেই জন্যই ওই ওষুধগুলো নিচ্ছে। আসলে ওর এই মস্তিষ্কের অসুখটা ওষুধের কারণেই হয়েছে। তার মানে কি ডক্টর সালুখে? মানেটা এই ফ্রেডি, যে যবে থেকে ওষুধটা খায় তবে থেকে সাক্ষী অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর সালুখে, আপনি বলতে চাইছেন এই ওষুধগুলো ওর মাথার গন্ডগোলটাকে না সারিয়ে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে? আমার বক্তব্যটা তাই দয়া। সাক্ষীকে এই ওষুধটা খাওয়া এক্ষুনি বন্ধ করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ও সম্পূর্ণ পাগল হয়ে যাবে। স্যার ঠিক বুঝলাম না। কেভিন, সাক্ষী এই ওষুধটা খাচ্ছে না, ওকে ওষুধের আসল কাজটা না জানিয়ে খাওয়ানো হচ্ছে। স্যার, এর মানে হলো ওর বাড়িরই কেউ এটা করছে, যে ওকে এই ওষুধের ব্যাপারটা না জানিয়েই খাইয়ে যাচ্ছে। হ্যাঁ দুষ্যন্ত, এটা সাক্ষীর বিরুদ্ধে একটা চক্রান্ত। খোঁজ করতে হবে যে কে আছে এসবের পেছনে, আর সে কেনই বা এটা করছে। মা ধরো। দাঁড়া বলছি, দাঁড়া। আপনি? হ্যাঁ আমি। এখানে কি করছো? সার্থকের সঙ্গে খেলতে এসেছিলাম। কেন? ছেলে হয় ও আমার, ওকে ভালোবাসা, ওর সঙ্গে খেলা, ওর সঙ্গে সময় কাটানো অধিকার তো আমার। এরকম কাজ করো কেন? তোমার আর সার্থকের দুজনের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। কেন? আমার আবার কি হলো? দেখো, তুমি হয়তো নিজের চোখে ঠিক আছো, কিন্তু অন্যদের চোখে নয়। আমার কিচ্ছু যায় আসে না কি আমায় কি ভাবলো আর কি নয়। এটা আমার জীবন, আমার জীবনে আমার সিদ্ধান্ত চলবে। আমি যেটা খুশি করব, আমার ইচ্ছে। তোমার ইচ্ছের কথা কে শুনবে? আর অন্যদের সম্পর্কে তুমি হয়তো কিছু ভাবছো না, কিন্তু অন্যেরা হয়তো তোমার কথা ভাবছে, তাই না? চলো ভেতরে চলো। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আমি বলছি না, ভেতরে চলো। তাহলে এটা হলো বিদ্যানগর। অটোওয়ালা এই জায়গার কথাই বলেছিল। দেখা যাক ওই গুন্ডাটা কোথায় থাকে। সবাই সতর্ক থেকো, ওই গুন্ডাটা যেন কিছু বুঝতে না পারে। আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন? আমি বললাম না, সাক্ষীর শরীরটা ভালো নেই। কোনো ব্যাপার না ম্যাডাম, উনি যতক্ষণ না যাচ্ছেন আমরা এখানেই ওয়েট করব। চা খেয়ে নিন। না ঠিক আছে। আরে এরম বললে হয় নাকি? কতক্ষণ ধরে বসে আছেন, কিচ্ছু খাননি, এসব চলবে না। চা তো খেতেই হবে। হ্যাঁ, চাটা খেয়ে নিন, নয়তো ম্যাম বলবেন আমি ওনার অতিথিদের খেয়াল রাখিনি। প্লিজ চলো চাটা তাহলে খেয়েই নি। থ্যাংক ইউ। আপনিও নিন। থ্যাংক ইউ। এই যে কিছু মনে করবেন না, আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আসলে আমরা সিআইডি থেকে আসছি। আসলে সাক্ষী ম্যাডামকে একটা পুলিশ চ্যারিটি ইভেন্টের জন্য ইনভাইট করতে এসেছি। আপনাদের দুজনের মুখটা কিরকম চেনা পরিচিত মনে হচ্ছে। সত্যি আমাদের তো দেখতেই এরকম লাগে, কিন্তু আমরা তো আপনাকে প্রথমবারই দেখছি। হার্দিক বাবু, আপনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আরে না না না, সেরকম কোনো ব্যাপার নয়। না মানে সাক্ষীর শরীরটা ঠিক নেই না, এই জন্য টেনশন করছে। নমস্কার। নমস্কার। সিআইডি আজকে আমাদের বাড়িতে? সাক্ষী, আসলে একটা পুলিশ চ্যারিটি ইভেন্টে তোমাকে চিফ গেস্ট হিসেবে আমরা ইনভাইট করতে এসেছি। থ্যাংক ইউ, আমি অবশ্যই যাব। সাক্ষী, আমাদের আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আমরা একটু আলাদাভাবে কথা বলতে পারি?
সাক্ষী, তুমি যে ওষুধগুলো খাও সেগুলো তোমার ক্ষতি করছে। তুমি কি এই ব্যাপারটা জানো? দেখো সাক্ষী, যদি তোমার কেউ ক্ষতি করতে চাইছে তো প্লিজ আমাদের বলো, সিআইডি নিশ্চয়ই তোমাকে প্রোটেকশন দেবে। সাক্ষী, কিছু তো বলো সাক্ষী। আসলে আমি আপনাদের বলতে চাই যে কিন্তু তোমাকে যদি দরকার হয় তাহলে আমরা ডেকে নেব। থ্যাংক ইউ। ঠিক আছে। সাক্ষী, এই চিহ্ন, এই চিহ্নটা কিসের? সাক্ষী, তোমার যাই সমস্যা থাক, যাই প্রবলেম থাক, তুমি আমাদেরকে বলতে পারো। আমি একদম ঠিক আছি। এই ঘরটাতে কিছু কি আছে? সবকিছু কেমন অস্পষ্ট লাগছে। মাথাটা ঘুরছে, তাই না শ্রেয়া? সাক্ষী, ওর বাড়ি তো এইদিকে নয়, এদিকেও পেলাম না, ওদিকটা দেখি। ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটাকে দেখেছেন? কোথায় থাকে? ও এই বাড়িটায় থাকে স্যার। থ্যাঙ্কস। আমরা তো একটা গুন্ডাকে ধরতে এসেছিলাম, এখানে তো দেখছি তিনটে। এও মরে গেছে। এদের তিনজনের ঠোঁটি দেখছি নীল হয়ে গেছে। তার মানে এরা তিনজন কোনো বিষ খেয়ে নেয়নি তো? এরা তিনজন খাচ্ছিলটা কি? এরা তিনজন এই ভেলপুরিটা খায়নি তো? তারপরেই মারা গেছে। হয়তো এই ভেলপুরি আশপাশ থেকেই এনেছে। দেখা যাক কে বিক্রি করেছে এই বিষাক্ত ভেলপুরি। ওই যে ভেলপুরিওয়ালা। কত করে ভেলপুরি? সাহেব, শুকনো তেঁতুল জল দুটোই 20 টাকা। কোনটা দেবো? আর বিষাক্ত ভেলপুরি কত টাকায় বেচো? বিষাক্ত ভেলপুরি? আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারবে। এবার বলো যে বিষ মাখানো ভেলপুরি কত টাকায় বেচো? সাহেব, ভেলপুরি নিলে নিন, না হলে ছাড়ুন। এইরকম উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। আমার তো অনেক খরিদ্দার আছে এই পাড়াতে, যারা আমার কাছ থেকে ভেলপুরি কেনেন। তাহলে 3টে খরিদ্দার কমিয়ে দিলে কেন? 3টে খরিদ্দার কমে গেল? তোমার এই ভেলপুরিটা খেয়ে 3জন লোক মারা গেছে। এই দেখো। সাহেব, এরা তো মদ খেয়ে পড়ে আছে। মজা করছেন নাকি? আমরা মজা করি না, আমরা সিআইডি থেকে এসেছি। মাফ করবেন সাহেব, জানেন আমি 10 বছর ধরে এখানে ভেলপুরি বিক্রি করছি। এই পাড়ার সবাই তো আমারই ভেলপুরি খান। এতদিন তো কারুর কিচ্ছু হয়নি, কিন্তু এই 3জন মারা গেলেন কি করে? সেটা তো আমরা খোঁজ নিয়েই নেব। এবার বলো যে তুমি এই 3জনের ব্যাপারে কি জানো? সাহেব, এরা আসলে 4জন বন্ধু। 4জনই তো মদ খেয়ে রাত দিন পড়ে থাকেন। চতুর্থ ব্যক্তিকে দেখেননি আপনারা? 1 মিনিট, কি বলে তুমি? 4জন? ওদের কোনো চতুর্থ সঙ্গী রয়েছে? হ্যাঁ সাহেব, এনাদের চতুর্থ বন্ধু। উনিই তো ভেলপুরি নিয়ে গেছিলেন। 4টে ভেলপুরি নিয়ে গেছিলেন। 4টে ভেলপুরি নিয়ে গেছিল? হ্যাঁ সাহেব। তার মানে ওই চতুর্থ ব্যক্তি ওদের 3জনের ভেলপুরিতে বিষ মিশিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছে আর নিজে পালিয়ে গেছে। সেটাও হতে পারে। শ্রেয়া, পুরবী, সারিকা কোথায় গেল সব? 3জনে হঠাৎ করে কোথায় যেতে পারে? স্যার, ওরা 3জন সাক্ষীর বাড়িতে গিয়েছিল। ওখান থেকে কোথায় গেছে কিছু জানতে পারা যাচ্ছে না। স্যার, সারিকা, পুরবী, শ্রেয়া
কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। স্যার, ওরা তিনজন একসঙ্গে নিখোঁজ হয়েছে আর কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। ওরা আবার কোনো বিপদে পড়ে গেল না তো? অন্য শ্রেয়ার মা কল করেছে। শ্রেয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে কি বলবো? স্যার, উনি নিশ্চয়ই আগে শ্রেয়াকে ফোন করেছেন। ওর ফোন লাগেনি, তাই আপনাকে পরে ফোন করেছে। স্যার আমার মনে হয় কলটা রিসিভ না করাই ভালো। না না পঙ্কজ, কল তো ধরতেই হবে, না হলে ওরা সবাই টেনশন করবে। হ্যালো। হ্যাঁ বাবা, আমি শ্রেয়ার মা বলছি। ওকে আমি ফোনে পাচ্ছি না। কি হয়েছে বাবা? তোমার শরীর ঠিক আছে তো? আন্টি আমি ঠিক আছি। দেখো, শ্রেয়া যদি তোমার আশেপাশে থাকে তবে ওকে আমার সাথে কথা বলিয়ে দাও। আন্টি, শ্রেয়া একটা কেসের ব্যাপারে একটু বাইরে গেছে, আর ওখানে বোধহয় নেটওয়ার্ক নেই। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। যখনই ও ফিরে আসবে তখন আমার সঙ্গে কথা বলিয়ে দিও। ঠিক আছে আন্টি, শ্রেয়া ফিরে আসলেই আমি আপনার সাথে কথা বলিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। স্যার, আপনি ওনাকে সত্যি কথাটা কেন বললেন না যে শ্রেয়াকে পাওয়া যাচ্ছে না? না ফ্রেডি, শ্রেয়ার আশীর্বাদ হতে চলেছে। এমন কিছু বলে দিলে ওর বাড়ির লোক টেনশন করবে। স্যার, আর শ্রেয়া যদি আর না ফেরে তাহলে? যাই হোক না কেন, আশীর্বাদের আগেই শ্রেয়াকে খুঁজে বের করতে হবে। সম্পদ, সার্থক এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ স্যার। স্যার, আমরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ না জানতে পারছি আমাদের তিনজন ফিমেল অফিসার কোথায়। আমি বললাম না স্যার, আমরা কিচ্ছু জানি না। দেখুন, আপনারা মিথ্যা কথা বলছেন। আমরা ভালোভাবে জানি ওই তিনজন এখানে এসেছিল, আর তারপর থেকে ওরা নিখোঁজ। স্যার, আমার কথা বিশ্বাস করুন, কোনো অফিসার এখানে আসেননি। সব জানতে পারা যাবে। বাড়িটা ভালো করে তল্লাশি নাও। স্যার। স্যার, আমরা সম্মানীয় মানুষ, সমাজে আমাদের একটা স্থান আছে, কিন্তু আপনারা এই রকম কাজকর্ম করলে আমরা সমাজে কারুর কাছে মুখ দেখাতে পারবো না স্যার। এতই যখন সম্মানীয়, তো অপরাধ কেন করেন? পরিষ্কার করে কেন বলছেন না যে আমাদের তিনজন অফিসার কোথায় আছে? দেখুন, আপনি বলুন না, আমরা মিথ্যে কথা কেন বলবো? আপনাদের সাথে কিসের শত্রুতা? আমি সত্যি বলছি, আমরা কিচ্ছু লুকোচ্ছি না। সাক্ষী দেবী, আপনি চুপ করে আছেন কেন? আমাদের তিনজন সিআইডি অফিসার এখানে এসেছিল তো? সাক্ষী, হ্যাঁ? কি ব্যাপার? আপনি কোনো চাপে বা টেনশনে আছেন? আপনি আমাদের বলুন, আমরা আপনাকে সাহায্য করব। কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। আমার উত্তরও সেটাই, যেটা আমার বাড়ির লোক বলছে। কেন? আপনারা একই উত্তর কেন? সাক্ষী দেবী, আপনি এদের থেকে আলাদা। আপনি নিজের নয় অন্যের কথা ভাবেন। এদের মতো স্বার্থপর নন আপনি। আপনি বারবার প্রশ্ন করলেই আমার উত্তর বদলে যাবে না ইন্সপেক্টর। স্যার, অকারণে আপনারা আমাদের সন্দেহ করছেন। স্যার, উপরে খুঁজলাম কিন্তু কাউকে পাইনি। আর স্যার, এখানেও সেরকম কোনো প্রমাণ পেলাম না যেটা দিয়ে এটা জানতে পারি যে ওরা এখানে এসেছিল। এখন তো আপনি বুঝতে পারলেন না যে আমরা সত্যি বলছি। একটা কথা মনে রাখবেন, মিথ্যে কিন্তু বেশিক্ষণ কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। সত্যিটা সামনে আসবেই। খোঁজ নাও তিনজনের মোবাইল এখন কোথায় আছে। কি এভাবে চেঁচাচ্ছে? আমি কোথায়? পুরবি, পুরবি, পুরবি ওঠ! পুরবি! শ্রেয়া, শ্রেয়া ওঠ!
কিন্তু আমরা এখানে এলাম কিভাবে? কিন্তু আমরা তো সাক্ষীর বাড়িতে ছিলাম, তাই না? ওরাই আমাদেরকে এখানে আটকে রেখেছে। মনে আছে ওই ঘরটাতে কেমন সবকিছু ঝাপসা লাগছিল? আমার মনে হয় হয়তো এই চাটাতেই কিছু মেশানো ছিল, যাতে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সাক্ষীও কি এসবের মধ্যে রয়েছে? এখন এটা বলা কঠিন। ওই সবের সাথে জড়িত নাও বাধ্য। আমাদের আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে। বেরোবো কি করে? এভাবে আমাদের বেঁধে রেখেছে যে। যে করেই হোক এই চেনটাকে খুলতেই হবে। চেষ্টা করি, চলো। স্যার, ওদের তিনজনের ফোনের শেষ লোকেশন শহরের বাইরের একটা নির্জন এলাকা ভিনওয়ারবাড়ার দিকে দেখাচ্ছে। আই জাস্ট হোপ ওরা ঠিক আছে। একবার শ্রেয়া পুরবিয়ার শারিকাকে পেয়ে যাই, তারপর দেখে নেব ওদেরকে কে বা কারা ধরে রেখেছে। স্যার, ওই তিনজনের প্রাণের কোনো ঝুঁকি নেই তো? কিছু বলা যাচ্ছে না নিখিল। দুষ্যন্ত, জোরে চালাও। খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ ঈশিতা, কি কীর্তি হসপিটাল থেকে উধাও? তুমি ওখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, ঈশিতা তো কীর্তির রুমের বাইরেই দাঁড়িয়ে ছিল, তাহলে কি করে নিখোঁজ হলো? স্যার, নিশ্চয়ই ঈশিতার কোনো ভুল বা গাফিলতি হয়েছে। স্যার, কীর্তিকে আবার কিডন্যাপ করা হয়নি তো? হ্যাঁ, হতে পারে। পিছনে সরে যান। কীর্তি